দাউদকান্দি অনলাইন স্কুল এবং জুনানপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা, সহকারী শিক্ষক, জুনানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমার ঘর আমার স্কুলে তোমাদের ভালো সময় কাটছে এবং ক্লাসগুলো নিয়মিত দেখে তোমরা তোমাদের শিক্ষণ ফলকে এগিয়ে রাখছো বিশ্বাস। এবং এই করোনা মুহূর্তে, মহামারীর মুহূর্তে তোমরা স্কুল বন্ধ থাকার কারণে তোমরা প্রযুক্তির যে শিক্ষা, সেই শিক্ষায় আমার মনে হয় যে বিভিন্ন ক্লাস দেখে প্রযুক্তি ব্যবহারে তোমরা এগিয়ে আছো। তো প্রযুক্তি ব্যবহার যেমনটা সুফল আছে তেমনটা কুফলও আছে, তবে ভালোর দিকটাই বেশি। আমি তোমাদের অনুরোধ করব এই সময়টাতে বিভিন্ন ফেসবুকে বা গণমাধ্যমে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক আলোচনা বা কথাবার্তা বা বাক্য লেখালেখি, কমেন্টস করা কিংবা লাইক দেওয়া থেকে অবশ্যই বিরত থাকবে। ওকে, আমরা চলে যাচ্ছি ক্লাসে। আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর মানবিক শাখার ছাত্রছাত্রীদের। মানবিক শাখা ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা করব বিষয় পরিণতি, অধ্যায় 4। তোমরা জানো বিগত ক্লাসে আমি এই অধ্যায়ের উপরে ক্লাস নিয়েছি। এই অধ্যায়ে আছে হচ্ছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। রাষ্ট্র ও সরকার ব্যবস্থার উপরে বেশ 2-3টা ক্লাস হয়েছে। তো আজকে আলোচনা করব আইন ও শাসন বিভাগের ভিত্তিতে সরকারের শ্রেণী বিভাগ। আইন ও শাসন বিভাগের ভিত্তিতে সরকারের শ্রেণী বিভাগ। আইন ও শাসন বিভাগের দুটি গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে আইন ও শাসন। এই দুটি বিভাগের মধ্যে সম্পর্ক বা জবাবদিহিতা নীতির ভিত্তিতে সরকারের দুটি রূপ রয়েছে, যথা সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। তাহলে আইন ও শাসন বিভাগের ভিত্তিতে সরকারকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা বা সংসদীয় সরকার, আর একটি হচ্ছে কি রাষ্ট্রপতি শাসিত সরকার বা রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা। যে সরকার ব্যবস্থাপনায় শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং শাসন বিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের উপর নির্ভরশীল, তাকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার বলা হয়। অর্থাৎ শাসন বিভাগ এবং আইন বিভাগের মধ্যে সম্পর্ক থাকবে নিবিড়, ঘনিষ্ঠ, কার্যকারিতা এবং স্থায়িত্ব। এই কয়েকটা গুণ নিয়েই হচ্ছে সংসদীয় সরকার গঠিত হয়। তো এতে মন্ত্রী পরিষদ সবার হাতে দেশের শাসন ক্ষমতা থাকে। সাধারণ নির্বাচনে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল মন্ত্রিসভা গঠন করে। দলের আস্থাভাজন ব্যক্তি হন প্রধানমন্ত্রী। তিনি দলের গুরুত্বপূর্ণ সংসদের মধ্যে থেকে অন্যান্য মন্ত্রী নিয়োগ করে থাকেন এবং তার মধ্যে থেকে দপ্তর বন্টন করেন। মন্ত্রীগণ সাধারণত আইন পরিষদ বা সংসদ সদস্যের মধ্যে থেকে মনোনীত হন। এই সরকারকে বলা হয় সংসদীয় বা পার্লামেন্টারি পদ্ধতির সরকার। বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে এই সংসদীয় পদ্ধতির ব্যবস্থা দেখা যায়। যাই হোক, এর কিছু ত্রুটি বিচ্ছুতি আছে, আমরা একটু পরে আলোচনা করব। এই ধরনের সরকার একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান হয়ে থাকেন, তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা ও প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী। এই ব্যবস্থায় প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কার্যত কিছুই করেন না। অর্থাৎ আমাদের বাংলাদেশের যে সরকার ব্যবস্থা, এটি কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থা। আর এই সংসদীয় সরকার ব্যবস্থা আমাদের প্রধানমন্ত্রী তিনি কি করেন, অন্যান্য সংসদ সদস্যদের নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করেন এবং দপ্তর বন্টন করেন। এবং এই কাজগুলো কোনোভাবেই একা করতে পারবেন না, কাকে ছাড়া? রাষ্ট্রপতিকে ছাড়া।
রাষ্ট্রপতিকে ছাড়া কিছুই তিনি করেন না। সংসদীয় সরকারের আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী। তাহলে সংসদীয় সরকারের আইনসভা হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। তাহলে আইনসভা হচ্ছে সংসদের সকল ক্ষমতার অধিকারী। মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভা তাদের কাজের জন্য আইন পরিষদের নিকট দায়ী থাকে। আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভার পতন ঘটে। আইনসভার আস্থা যদি এই সংসদ সদস্যরা হারিয়ে ফেলেন তাহলে তার মন্ত্রিসভার কি হয়ে যাবে? পতন ঘটবে। এই ব্যবস্থায় সংসদ সদস্যদের মধ্যে থেকে মন্ত্রী নিযুক্ত করায় একই ব্যক্তির হাতে আইন ও শাসন ক্ষমতা থাকে। তো এবার আমরা আলোচনা করব সংসদীয় সরকার ব্যবস্থায় গুণগুলো। সংসদীয় সরকার ব্যবস্থার গুণ নিয়ে আলোচনা করব। তার একটি হচ্ছে দায়িত্বশীল শাসন ব্যবস্থা। সংসদীয় সরকারের সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে কি? দায়িত্বশীল শাসন ব্যবস্থা। এতে ক্ষমতাসীন ও বিরোধী দল উভয়ই তাদের কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকে, কারণ জনগণের ভোটেই তারা কি নির্বাচিত হয়। তো একটা টার্ম যদি তারা কি দায়িত্ব পালন না করে তাহলে পরের টার্মে তাকে জনগণ ভোট প্রদান করে না। সো সে দায়িত্বশীলভাবেই কাজ করে থাকে। আইন ও শাসন বিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক। আইন 2 নম্বর আছে কি? আইন ও শাসন বিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক। আইন বিভাগের সদস্যগণ আইনসভার সদস্য হয়। এই সরকারে আইন ও শাসন বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক থাকে। তাহলে একটি হচ্ছে আইন আর একটি হচ্ছে শাসন। এই দুইটার মধ্যে কি হয়? সংসদীয় সরকার ব্যবস্থায় এই দুইটার মধ্যে সম্পর্ক নিবিড় থাকে, গভীর সম্পর্ক থাকে, বন্ধুত্বপূর্ণ থাকে। ওকে, বিরোধী দলের মর্যাদা, এটা হচ্ছে কি 3 নাম্বার পয়েন্ট। এই সরকারের ব্যবস্থায় বিরোধী দলকে বিকল্প সরকার মনে করা হয়। ফলে জাতীয় সংকটে ক্ষমতাসীন ও বিরোধী দল একসাথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে। বিরোধী দল হচ্ছে সংসদীয় ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ আলাদা অংশ নয়, একই একটা অংশ। তারপরে হচ্ছে সমালোচনার সুযোগ। এই সরকারের সংসদ সদস্যগণ, বিশেষ করে বিরোধী দলের সদস্যগণ সংসদে বসে সরকারের কাজের সমালোচনা করার সুযোগ পায়। ফলে সরকার তার কাজে সংযত হয় ও ভালো কাজ করার চেষ্টা করে। অর্থাৎ এই সরকারের ব্যবস্থায় ক্ষমতাসীন দল, যে দল ক্ষমতায় থাকে সেই দলের কাজের কি করতে পারে? সমালোচনা করতে পারে। আর এই সমালোচনা মুখী যেন না হয়, এই জন্য সরকার কি করে? এই জন্য সরকার ভালো কাজ করে যেন বিরোধী দল সমালোচনা করার সুযোগ না পায়। ওকে, আমরা চলে যাব রাজনৈতিক শিক্ষা দেয়। সংসদীয় সরকার ব্যবস্থায় রাজনৈতিক ব্যক্তিদের, সংসদীয় এমপিদের কি করে? রাজনৈতিক শিক্ষা দেয়। সংসদীয় সরকার জনমতের দ্বারা পরিচালিত। জনমতকে অনুকূলে রাখার জন্য এই ব্যবস্থাটা হয়। তাই সরকারি ও বিরোধী দল সবসময় তৎপর থাকে। সংসদে বিতর্ক হয়, এতে জনগণ রাজনৈতিকভাবে সচেতন। তার মানে কোন এমপি, মেম্বার অফ পার্লামেন্টারি কি হয় বা সংসদ সদস্য, তারা যদি কি অনৈতিক কিংবা সমালোচনামূলক কাজ করে তাহলে কি পাবে না? পরবর্তীতে জনগণ তাকে ভোট দেবে না। সেই জন্য সেই শিক্ষা লাভ করেই কি করে? রাজনীতিতে কাজ করে। তো ঠিক আছে, আমরা এবার চলে যাব হচ্ছে সংসদীয় সরকারের ত্রুটি। সংসদীয় সরকারের ত্রুটি নিয়ে আমরা আলোচনা করব। এখানে আছে স্থিতিশীলতার অভাব। আমরা জানি প্রত্যেকটা কাজের মধ্যে ভালো এবং মন্দ দুটি দিক আছে। তো এই সংসদীয় সরকারের কিছু ত্রুটি আছে, সেই ত্রুটি নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে স্থিতিশীলতার অভাব।
সংসদীয় সরকার অস্থিতিশীল হতে পারে। মন্ত্রিসভা আইনসভার আস্থা হারালে অথবা সংসদে সংখ্যাগরিষ্ঠ তার হেরফের হলে সরকার পতন ঘটে। এই ধরনের পরিস্থিতি দেশকে অস্থিতিশীল করে তোলে। যেমন 5 বছর পর পর কিন্তু আমাদের দেশে কি হয়ে যায়, নির্বাচন হয়ে যায়। দেখা গেল যে একবার এই বিরোধী দল, একবার একটি দল ক্ষমতাসীন থাকলো, আবার তাদের কাজের হয়তো ত্রুটি বিচ্যুতির কারণে জনগণ তাদের ভোট না দিলে কি হয়, আবার অন্য দল আসে। দেখা গেল যে কোনো একটা দল দীর্ঘদিন স্থিতিশীল থাকতে পারে না, তাই অন্য সরকার আবার এসে কি করে, কাজগুলোকে অন্যভাবে পরিচালিত করে, এতে দেশেরও ক্ষতি হয়। সো স্থিতিশীলতা থাকলে একটি দেশের জন্য একটি সরকার যদি লং টার্ম কাজ করতে পারে তবে মনে হয় ভালো কাজ করতে পারে। ওকে, ক্ষমতার অবিভাজন। এ ধরনের সরকার শাসন ও আইন প্রণয়ন ক্ষমতা একই স্থানে তথা মন্ত্রী পরিষদের হাতে থাকে বলে মন্ত্রীগণ স্বৈরাচারী হয়ে উঠতে পারে। এজন্য সংসদীয় সরকারকে সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার বলে আখ্যায়িত করা যায়। তাহলে আমরা চলে যাব নাম্বার 3, প্রতিদলীয় মনোভাব। সংসদীয় সরকার মূলত দলীয় সরকার। এতে দলের সংখ্যাগরিষ্ঠতার উপর সরকারের গঠন ও স্থায়িত্ব নির্ভর করে। ফলে দলকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়। ক্ষমতাসীন ও বিরোধী দল উভয় দলই চরম দলীয় মনোভাব নিয়ে কাজ করে। এছাড়া দলীয় সরকার হওয়ায় দলের সংসদ সদস্যদের সন্তুষ্ট করার জন্য মেধা ও যোগ্যতা বিবেচনা না করে অনেকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়। তার মানে অনেক সময় অর্থবৃত্ত এবং ক্ষমতা কি করে দলকে প্রভাবিত করে, ফলে প্রতিদলীয় মনোভাব হয়ে যায়, ফলে জাতীয় স্বার্থ অনেক সময় ব্যর্থ হয়। ওকে, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। লাস্ট পয়েন্ট, সংসদীয় সরকার ব্যবস্থায় কোনো বিষয়ে বহু আলোচনা ও পরামর্শের পর সিদ্ধান্ত নেওয়া হয়, ফলে সিদ্ধান্ত গ্রহণে দেরি হয়। অনেক কাজই সময় মতো সম্ভব হয় না। তো এই ছিল আজকের ক্লাস। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। পরবর্তী ক্লাসের জন্য তোমরা রেডি থাকবে। এবং আজকের ক্লাস আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, ঘরে থেকো, পড়াশোনা করবে। ওকে।